হুম, আর কিছুদিন পরেই মহাশিবরাত্রি। মন্ত্রী, শুনেছি মন পবিত্র করে নিরম্ব উপবাস রেখে বাবার কাছে ভক্তি ভরে কিছু চাইলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। মন্ত্রী মশাই করবেন নাকি নিরম্ব উপবাস? আমার কিছু চাইবার নেই। আসলে আপনি পারবেন না। সবাই উপবাস রাখতে পারে না। এই এই লেগে গেল। মহারাজ, মহারাজ দেখছেন কিরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে দেখছেন? তুমিও তো বাচ্চাদের মতো করছো। তোমার মুখ নেই, তুমি জবাব দিতে পারো না। মন্ত্রী মশাই কি জবাব দেবেন? জবাব দেবার তো কিচ্ছু নেই। মহারাজ, সবার ক্ষমতা হয় না এই উপবাস রাখার। খুব কষ্টকর এই উপবাস রাখা। আমি এই উপবাস রাখা নিয়ে কিছু কথা বলতে চাই। উপবাস করে পুজো দিলে কি প্রাপ্তি হবে এইসবে আমি বিশ্বাস করি না, কিন্তু একদিন উপবাস রাখলে শরীর কিন্তু ভালো হয়, এটা বিজ্ঞান বলছে। হ্যাঁ, ও বাবা, আমার তো ক্ষণে ক্ষণে খিদে পায়। ওই জন্যই তো ওই রকম একটা বেঢপ চেহারা হচ্ছে দিনকে দিন। আমার শরীরে বাড়তি মেদ নেই, ভুঁড়ি নেই, গোপালের মতো বেঢপ চেহারা নয়। গোপাল, আমি বলি কি, তুমি বরং উপবাস রাখো। আমার চেহারা নিয়ে আমি খুব গর্বিত মন্ত্রী মশাই। আমি এটা হলপ করে বলতে পারি, আপনার চেয়ে আমার শারীরিক সক্ষমতা অনেক বেশি। হাসালে গোপাল, হাসালে। তুমি নাকি আমার থেকে সক্ষম। কালে কালে কত কি হলো, জলে দেখো শিলা ভাসলো। গোপাল, হয়ে যাক। হ্যাঁ, তুমি দেখিয়ে দাও যে তুমি নিরম্ব উপবাস করতে পারো। আমি পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু সেটা কথা নয়। মন্ত্রী মশাই কি উপবাস করবেন? যদি উনি করেন তবে আমি রাজি। ঠিক আছে, আমিও একটা ঘোষণা করছি। মহাশিবরাত্রিতে উপবাস রেখে যে হাসি মুখে শিবের মাথায় জল দিয়ে উপবাস ভঙ্গ করবে তাকে আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে। পুরস্কার দেবেন মহারাজ? তবে তো এই সুযোগটা নেওয়া যায়। কি গো মন্ত্রী, কি ভাবছো? আরে পুরস্কার আছে, রাজি হয়ে যাও। এখন যদি দুম করে রাজি হয়ে যাই, তবে সবাই লোভী ভাববে। এক কায়দা করি, বলি ঠিক আছে মহারাজ, আমি রাজি রাজি। তবে কি জানেন মহারাজ, ঈশ্বরের আশীর্বাদে আমি অনেক কিছু পেয়েছি। ঈশ্বরের সাধনা করব, তাতেও অর্থ, তাতেও পুরস্কার। না মহারাজ, না, পুরস্কার আমার চাই না। পুরস্কার বরং গোপালকে দিন, গোপালের প্রয়োজন আছে। আমি বোম বোম বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো। মহারাজ, মন্ত্রী মশাই কি নিজের কথা ভাবতে বলুন। আমারও এই পুরস্কার চাই না। বাবার জন্য একটা দিন না খেয়ে থাকতে পারবো না? নিশ্চয়ই পারবো মহারাজ। যাব বাবা, গোপাল তো দেখি পুরো উল্টে দিল। দেখি মহারাজ কি বলেন। ঠিক আছে, দুজনের কারোরই যখন পুরস্কার নেবার ইচ্ছে নেই, তখন পুরস্কারের কথা না হয় আমি তুলেই নিলাম। এইরকম ঘটনা ঘটবে সেটা তো আমি আন্দাজ করতেই পারিনি। এবার কি হবে, কি হবে এবার? ধন্য ধন্য করে সবে সভাসদগণ, গোপাল মন্ত্রীর উপবাস দেখব দিয়ামন। সাধু সাধু। মা, চলে এলাম। আপনার মেয়ে এইবার এইখানে থেকে বাবার মাথায় জল ঢালবে। বেশ করেছো বাবা, বেশ করেছো, ভালো করেছো। এইখানে এবার একসাথে মা বেটি দুজনে মিলে বাবার মাথায় জল ঢালবো। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে মা। আচ্ছা দিদা, শিবরাত্রিতেই কেন শিবের মাথায় জল ঢালতে হয়? মা, জানি না, এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢাললে শিবের মতো বর পাবি। হ্যাঁ, দেখছিস না দিদা কিরকম শিব পেয়েছে, তোদের মিনু দিদি কিরকম শিব পেয়েছে। পেয়ে তো গেছে, তবে আবার করে উপবাস করার কি আছে, কি বলো দিদা? এসব অনেক গভীর কথা, এসব ঠিক বুঝবি না। হ্যাঁ, কিরে পুটি, করবি নাকি উপোস? পারবো। তোর মা উপবাস করে না? করে তো, কিন্তু খুব কষ্টের। কষ্ট ভাবলে কষ্ট, না ভাবলে কোনো কষ্ট নেই। আমিও তো ভাবছি এবারে উপোস করব। তুমি কেন করবে দাদা বাবু? আমার এই দুর্গাটার জন্য। মরণ, তুমি না কি একটা জাতা। ধ্যাত। মন্ত্রী মশাই, আপনি এত গম্ভীর হয়ে গেলেন কেন? হ্যাঁ, দেখলে না পুরস্কার না নিয়ে কিরকম নায়ক হয়ে গেল সবার কাছে। আরে মন্ত্রী মশাই, আপনি তো প্রথমে পুরস্কার অস্বীকার করে একটা ঝটকা দিলেন। আরে ওই ঝটকা দিতে গিয়েই তো খটকা লাগিয়ে দিলাম। কে জানতো গোপাল মনে মনে ওই প্যাচ করে বসে আছে। আরে ঘাবড়াচ্ছেন কেন?
আপনার সাথে তো রাজবৈদ্য আছে। তো কি হবে? মানেটা বুঝলেন না মন্ত্রী মশাই? না, আমি সত্যি বুঝতে পারছি না। আসলে আমি না একটু ঘেঁটে গেছি। রাজবৈদ্যর কাছে এমন এক বটিকা আছে যেটা খেলে আপনার খিদেই পাবে না। সত্যি? হ্যাঁ, এইরকম কোনো বটিকা আছে নাকি? আছে মানে অবশ্যই আছে। একটা ওই জল দিয়ে খেয়ে নিলেই দেখবেন খিদে আর পাবে না, তৃষ্ণাও থাকবে না। বাবা 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 বাবা, তাহলে তো কোনো চিন্তাই নেই। বাহ সেনাপতি, সেনাপতি, তুমি তো আমার মনটাকে একবারে ফুরফুরে করে দিলে গো। খিদে আর তেষ্টা যদি জয় করে নিতে পারি তবে তো সবকিছু আমার মুঠোতে। হর হর শম্ভু, হর হর শম্ভু। আপনি কোথায় যাচ্ছেন? এই একটু বটা ঘটার কাছে যাব। ওদেরও সাহায্য আমার লাগবে। আসি গো, আসি। শোন, যে জন্য তোদের কাছে আসা, একটু ভালো করে বুঝবি বিষয়টা। বলুন না, আমরা বুঝবো, বলুন শুনি। আমি শিবরাত্রিতে উপবাস করছি। বাবা, আপনার তো দুবেলা মাছ ভাত না হলে চলেই না। সে একটা ব্যবস্থা করে ফেলেছি। আমাদের রাজবৈদ্য একটা বটিকা দিচ্ছে। সেই বটিকার বিশেষত্ব খেয়ে নিলে আর খিদে পাবে না। ও, তার মানে ক্ষুধাহরণ বটিকা। ক্ষুধা তারায় একেবারে ঝটিকার মতো। তাহলে তো হয়েই গেল। আপনি ওই বটিকা 4-5টা খেয়ে নেবেন। হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ ভালো বলেছিস তো। খুব ভালো, খুব ভালো। আমি তাহলে বৈদ্যকে বলবো আমাকে একেবারে 4টে করে বটিকা দিতে। তবে তো সমস্যার সমাধান হয়েই গেল। তবুও বুঝলি, তবুও সাবধানের মান নেই। তোরা আমার খাদ্য সরবরাহ করবি। আমার যদি খিদে পায় তবে তোরাই হবি আমার আশা, আমার ভরসা। বুঝে গেলাম। আমাদেরও তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমার গিন্নি খাবার তৈরি করে রাখবে, তোরা আমাকে খাবার সরবরাহ করবি। কি করে জানবো যে আপনার খিদে পেয়েছে? ঘটা আমার সাথে থাকবে। আমার খিদে পেলে আমি ঘটাকে জানাবো। ঘটা চলে যাবে তোর কাছে, তুই খাবার নিয়ে চলে আসবি, আমি লুকিয়ে খেয়ে নেবো। হি হি। ও, তার মানে ওই যা ছোটাছুটি সব আমাদেরই করতে হবে। এই রকম দৌড়াদৌড়ি করতে করতে তো আমাদের খিদে পেয়ে যাবে তখন। আরে এটা কি আর হবে? এটা যদির কথা। তোদের আমি অতিরিক্ত হিসেবে রাখলাম, বুঝলি? রাজবৈদ্যর বটিকা খেয়েও যদি খিদে পায় তখন, হ্যাঁ? আর তোদের খিদে পেলে কি আর তোরা না খেয়ে থাকবি? গিন্নিমা আছে না, আমি বাড়ি গিয়ে তোদের গিন্নিমাকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দৌড়াদৌড়ি করব, সবই ঠিক আছে, কিন্তু সবটাই কি আক্ষেপ? কেন? আরে আক্ষেপ হবে কেন? তোরা এই ছুটোছুটি করার জন্য তোদের পারিশ্রমিক পাবি, আর তার সাথে খাওয়া। কি ঠিক আছে? হ্যাঁ, বাবা বাবা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে আমি চলি। শুভরাত্রি। মহারাজ, শুনলাম আপনার মন্ত্রী নাকি মহাশিবরাত্রিতে নিরম্বু উপবাস করবেন বলেছেন। এটা সত্যি নাকি? আমার সামনেই তো মন্ত্রী বলল। মন্ত্রী বড় পেটুক, ওনার তো ঘন্টায় ঘন্টায় খিদে পায়, তাহলে কি হবে? আহ, সেই সব ভাববার দায়িত্ব কি আমার নাকি? হ্যাঁ, আপনি যে মহারাজ, এদের সবার অভিভাবক, আপনাকে ভালো খারাপের দায়িত্ব নিতে হবে বই কি মহারাজ। বেশ, তাহলে কাল সকালেই গোপাল আর মন্ত্রীকে জিজ্ঞেস করব। গোপালকে নিয়ে আমি চিন্তিত নই। আমি জানি গোপাল পারবে। গোপালের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। মন্ত্রীর ওপর কিন্তু নেই। আপনি অতি অবশ্যই মন্ত্রীকে জিজ্ঞেস করবেন। আপনার জিজ্ঞেস করার পরও যদি মন্ত্রী তার উপবাস চালিয়ে যেতে চান, তখন আপনার কোনো দায় নেই মহারাজ। তুমি একটা দামি কথা বললে রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথায় ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না মহারাজ। আপনি এই রাজ্যের রাজা, আমি রানী, সুতরাং আমারও কিছু দায়িত্ব থাকে মহারাজ। নিন তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ুন। বিষয়টা একটু ভেবে দেখো, তোমার আবার থেকে থেকে খেতে পায়। না, আরে ওসব ভাবা হয়ে গেছে। ও, তোমার সব ভাবা হয়ে গেছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করনি?
আরে ওহো, আরে রাগ করছো কেন? কাল তো তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমাকে ডাকিনি, তুমি ঘুমিয়েছিলে। আমি ঘুমিয়েছিলাম, তাহলে ঘরের দরজাটা খুলে দিল কে? ভূতে? কি মুশকিল, ঘরের দরজা তো তুমি খুলে দিলে, কিন্তু তুমি তো বললে আজ আর কিছু কথা না, যা কথা বলার কাল সকালে হবে। আমি বললাম আর তুমি সাথে সাথে কথা শুনলে? কই একটু জোর নেই তোমার আমার উপর? তুমি জোর করে বলতে পারলে না? তোমাকে শুনতেই হবে, তুমি না শুনলে আমি ঘুমাবো না। তুমি বলতে পারলে না? আরে উফ, তোমাকে বোঝা দায়। ও তার মানে আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না। আমার মাথায় কিছু ঢোকে না। এই মাটি করেছে। আরে এই সব কথা আবার কখন বললাম তোমায়? কখন বললে মানে? এই তো বললে, এক্ষুনি বললে। আমাকে বোঝা দায় বলে না? এটা তো আমি নির্ভুল বলেছি। তুমি কখন রাগ করো, কখন খুশি থাকো। ও এবার আমি তোমার কাছে পাগল হয়ে গেলাম। আমি পাগল। আমি কখন হাসি, আমি কখন কাঁদি, কখন রেগে যাই। হ্যাঁ? আরে না রে বাবা না, আমি এসব বলিনি, তুমি তিলকে তাল করছো। ছোটবেলায় মা কতবার বলেছিল, ওরে শিবরাত্রির উপবাস কর, শিবের মতো বর পাবি। তখন যদি কথা শুনতাম, আমার এই দুর্দশা কি হতো? হ্যাঁ? যাও, তোমার সাথে কথা বলবো না, যাও। কি হে মন্ত্রী, অমন নিম পাতার রস খাওয়া মুখ নিয়ে তাকিয়ে আছো কেন? দেখো, তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি, তুমি কিন্তু এই উপবাস থেকে নিজেকে সরিয়ে নিতে পারো। না না, বাড়িতে একটু দাম্পত্য কলহ হয়েছে তো, তাই মুখটা এরকম দুঃখী দুঃখী হয়ে রয়েছে। ও কিছু না, আমি উপবাস করছি। আপনি বরং গোপালকে জিজ্ঞাসা করুন। গোপালকে কিছু জিজ্ঞেস করতে হবে না, গোপালের কথা একটাই, যখন একবার হ্যাঁ বলেছে সেই জায়গা থেকে গোপাল এক পাও নড়ে না। আপনি তো জানেন মহারাজ। তাহলে বোম শঙ্কর বলে লেগে পড়ো পণ্ডিত, সব ঠিকঠাক মিটে যাবে তো? কিচ্ছু চিন্তা করবেন না, প্রতিবারের মতন এবারও সব ঠিকঠাক ভাবে উতরে যাবে। বাবা নিজেই নিজের কাজ নিজেই করিয়ে নেবেন। যা, বলটা অনেক দূরে চলে গেল। দাঁড়া, কিচ্ছু চিন্তা করিস না, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। আমি তোমার সঙ্গে যাব দাদা বাবু? না, আমি যাচ্ছি। বলটা এখানে প্রথমবার ধাপালো, তারপরে আরেকবার ধাপালো, এই দিকটা যেতে পারে। এই দাদা বাবু বড়টা ঘটার বাড়ির দিকে চলে গেল। গুলটি যাবি? দাদা বাবু বারণ করেছে, গেলে যদি রাগ করে। আরে দূর, দাদা বাবু সেরকম মানুষই নয়, সব সময় কিরকম আনন্দে থাকে। চল চল, আমরাও গিয়ে খুঁজি। শোন বটা ঘটা, ওই দেখ দাদা বাবু দাঁড়িয়ে পড়লো, কি হলো বলতো? যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে, এই নে, দাদা বাবু, ও দাদা বাবু, কিছু মোহর রাখ। দাদা বাবু চুপ করতে বলছে। মন্ত্রী মশাই এখন বটা ঘটার বাড়িতে বসে বসে এইসব কথা বলছে। যাই বাবা, এটা নিশ্চিত। চল এখান থেকে, চল ঘরে চল, সব বলবো। চল চল। বলটা ওই রকম বল আমি বাবাকে বলে তোদের আবার কিনে দেব। এখন চল। ওই গো, কোথায় গেলে? দেখো, কাল পুজোর সব ফল ফুল কিনে এনেছি একেবারে। দাও দেখি, আমি তুলে রাখি। হ্যাঁ, এই না, এই না। আচ্ছা, জামাই বাবা জীবন কোথায়? পুটিরের সাথে খেলতে গেছে। আচ্ছা, শিং ভেঙে বাছুরের দলে গিয়ে কি লাভ বলো তো? এবার কি একটু ঠান্ডা হবে না? মা মিনু, বাবা জীবনকে বোঝা। জোর খবর আছে বাবা, জোর খবর। কি আবার জোর খবর? আজ খেলতে খেলতে আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম, সেই বটা ঘটার বাড়ির কাছে। ওখানে গিয়ে একটা খবর শুনলাম। কি খবর? আমরা খেলছিলাম, আমি বলটা ন্যাপলাকে মারতে গিয়ে দূরে চলে যাই। আমি বলটা খুঁজতে গিয়ে বটা ঘটার বাড়ির কাছে চলে যাই। ঠিক তখনই মন্ত্রী মশাইয়ের গলা শুনতে পাই, আর তারপরে বটা ঘটার জানলায় উঁকি মেরে দেখি। শোন বটা ঘটা, আমার গিন্নি এখন খুব রেগে আছে। গিন্নির কাছে কিছু সাহায্য পাওয়া যাবে না, যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে, এই নে, কিছু মোহর রাখ।
তার মানে আমাদেরকেই রান্না বান্না করতে হবে আর আমাদেরকেই দৌড়ঝাঁপ করতে হবে, তাই তো? দেখ দেখ দেখ, তোদেরটা আমি বাড়তি ধরে রেখেছি। রাজবৈদ্যের বটিকা খেয়ে আমার কোনো খিদে থাকবে না এটা নিশ্চিত, কিন্তু যদি খিদে পায়, যদি পায়, তার জন্য তো এই ব্যবস্থা। ভালো, তবে আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, তার মানে খেয়ে উপবাস করবে মন্ত্রীমশাই আর সত্যিকারের নিরম্ব উপবাস করে শরীর খারাপ করবে আমার শ্বশুরমশাই। করাচ্ছি তোমাকে খেয়ে উপবাস। আচ্ছা, তবে এই হলো গল্প। বলি রাজবৈদ্য তো মন্ত্রী মশাইকে ক্ষুধাহরণ বটিকা দিচ্ছে না, তাহলে তো মন্ত্রী মশাইয়ের খিদে পাবে না। বলি মন্ত্রী মশাই লোক ঠকাবে আর তুমি আমার সততা আমার কাছে গিন্নি, আমি ভোলে বাবার দিকে তাকিয়ে থাকবো। কোনো অভিযোগ নয়, যা হবার হবে। ভালো হলে ভালো হবে, মন্দ হলে মন্দ হবে, ব্যাস। আপনি তাই বলুন বাবা, কাল সকাল থেকে বটা ঘটা আমাদের হাতে বন্দি। আমি তো নন্দী, কাল ওখানে তাণ্ডব হবে। বপম বপম বম বলে শিবি শম্ভু দোলে দোলে, বপম বপম বম বলে শিবি শম্ভু দোলে দোলে। আমরা বাইরে থেকে শিকল তুলে দিয়ে তালা আটকে দেব। থাকো তোমরা ঘরের মধ্যে। ভোলে বাবা সব দেখছে, কাল কিছু একটা মজার ঘটনা ঘটবেই ঘটবে। এই বটিকাটি আপনাকে দিয়েই পরীক্ষা করলাম মন্ত্রী মশাই, মানে আপনার উপর প্রথম প্রয়োগ করলাম। আমি প্রথম? আরে ঘাবড়াচ্ছেন কেন মন্ত্রী মশাই? দেখুন না, আপনি কিরকম বিখ্যাত হয়ে যাবেন। আমার অনেক দিনের ইচ্ছা ওই বিজ্ঞানীটার মুখে ঝামা ঘষে দেওয়া। এই বটিকা আমাকে সেই সুযোগ দেবে। আপনি 4টে বটিকা খেয়েছেন, দেখবেন আপনার 4 দিন খিদে পাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। নাও গোপাল বউ, নাও, এবার তোমরা পুজো করো। মা মিনু, নাও, জামাইয়ের সুস্বাস্থ্য চেয়ে নাও মা। জয় ভোলে বাবা, জয় বাবা। মিনুমা নাও, এবার বাবার মাথায় ফুল বেল পাতা দাও। ভোলে বাবা কি জয়। আজকের মতো তোমরা এই ঘরে বন্দি, দরজায় তালা লাগিয়ে দিয়েছি। তোমরা রান্না করো আর তোমরা নিজেরাই খাও। এই বিচ্ছুর দল, খুলে দে বলছি, খোল খোল। রাতে খুলে দেব, এখন ঘরের ভেতর বসে আগডুম খেলো। ভালো বলেছিস গুলটে, আগডুম বাগডুম ঘটাডুম সাজে বটা ঘটা ঘরের মাঝে। আমি একটু বদলে দিলাম। কিরকম কিরকম পেটটা যেন করছে। কিরকম কিরকম পেটটা যেন করছে, পেটের ভিতর ইঁদুর যেন নড়ছে। তুমি চুপ করো তো, এটা কিরকম হলো? খিদে কেন পাচ্ছে? বটা ঘটাকে দেখতে পাচ্ছি না কেন? ওরে ওরে বটা ঘটা, আয় বাবা, আয় আয় আয়। কি হলো মন্ত্রী মশাই, মুখটা কুঁচকে কেন? ওই গোপাল, ওই বিজ্ঞানী, সবাই এসে শোনো। কি হলো মন্ত্রী মশাই, আপনার কি হলো? কি বাতা ঘটায় ঘরে বসে কিরকম লাগছে? খুব খারাপ লাগছে। রাত পর্যন্ত এভাবেই থাকো। চল আমরা এবার খেয়ে আসি। ওগো, আমাদের মুক্ত করে দিয়ে যাও। কে মুক্ত এভাবে? আমরা সবাই বন্দি। চল এবার চল। কি হলো মন্ত্রী, কি হয়েছে? খুব খুব খিদে পাচ্ছে। সে কি মন্ত্রী মশাই, রাজবৈদ্যের ক্ষুধাহরণকারী বটিকা আপনার ক্ষুধা বাড়িয়ে দিল? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি মহারাজ। সহজে বাজিমাত করতে গিয়েছিলেন মন্ত্রী মশাই। রাজবৈদ্য অভয় দিয়েছিল ক্ষুধাহরণকারী বটিকা খেলে আর খিদে পাবে না। রাজবৈদ্য কোথায়? রাজবৈদ্য! বলুন মহারাজ। তুমি মন্ত্রীকে ক্ষুধাহরণকারী বটিকা দিয়েছ, আর উপসী মন্ত্রী সেই খেয়ে খিদের চোটে কাহিল হয়ে পড়েছে। না
তোমাকে তো বৈদ্য রেখে আমার খুব বিপদ, আমাকে ভাবতে হবে। আমাকে ক্ষমা করবেন। সেটা আমি পরে দেখব। তারপর মন্ত্রী, ভেবেছিলে সহজে বাজিমাত করে দেবে? আর একটা ঘটনা আছে মহারাজ। বাহ বাহ, এ তো দেখি ঘটনার ঘন ঘটা। তা বলো বলো বলো। পরবর্তী ঘটনা বটা আর ঘটা, শুনুন। কি বাটা ঘটা খাওয়া হয়েছে? আমরা খুব ভালোভাবে খেয়ে দিয়ে এলাম। এবার আমি বাবার মাথায় জল দিতে যাব আর মন্ত্রী মশাই কেমন আছেন দেখে আসবো। না, কাউকে দেখে আসতে হবে না। মন্ত্রী মশাই খিদেতে কাহিল, তোদের কাছে খাবার থাকলে খাইয়ে দে। আমাকে বাঁচা ভাই বটা ঘটা, আমার খুব অন্যায় হয়েছে। ভোলে বাবার সাথে মিথ্যাচার, বাঁচা আমায়। পুজো সমাপ্ত। রানীমা, গোপাল বউ, মিনুমা, পুটি, নে বাবার মাথায় এবার জল ঢাল। একটা জিনিস লক্ষ্য করলে গোপাল, ভোলে বাবা মিথ্যে জালিয়াতি একেবারেই পছন্দ করেন না। জয় ভোলে বাবার জয়। কি বলছো মন্ত্রী, কোনো ফসলই ভালো হয়নি? আগে না মহারাজ, এই বছর যারা রবি শস্য চাষ করেছেন তাদের অবস্থা খুবই শোচনীয়। আসলে এই বছর তো বৃষ্টি তেমন হয়নি, আর প্রকৃতির ওপর তো আমাদের কারও কোনো হাত নেই। তাহলে মহারাজ খাজনার কি হবে? না 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 না, প্রজারা যখন চাষবাসই করতে পারেনি, তাহলে আমি সেখানে খাজনা কিভাবে নি? এই রে, খাজনা না নিলে তো আমি সেখান থেকে নিজের আখেরটা গোছাতে পারবো না। না 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 না, যেভাবেই হোক মহারাজকে আমাকে রাজি করাতেই হবে। কিন্তু খাজনা না নিলে যে আমাদের রাজকোষ চালানো অসুবিধা হয়ে যাবে মহারাজ। সেটাও তো কথা। কি করা যায় বলো তো তাহলে? আমি বলছিলাম কি, সবার থেকে অল্প অল্প করে যদি খাজনা নেওয়া যায় তাহলে মানে। না না মহারাজ, এই পরিস্থিতিতে খাজনা নেওয়া মানে তো জেনে বুঝে সাধারণ প্রজাদের বিপদে ফেলে দেওয়া। ও গোপাল, কিছু একটা উপায় বলো, না হলে তো এই সমস্যার সমাধানই হবে না। দেখুন মহারাজ, যাই হয়ে যাক, প্রজাদের থেকে খাজনা নেওয়া যাবে না, কিন্তু আমাদের রাজকোষকেও ফাঁকা রাখা যাবে না। আমি একটা কথা ভাবছিলাম কি মহারাজ, ওই সামনেই তো শিবরাত্রি, তা আমাদের মাঠের পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে তো বহু দূর দূর থেকে প্রচুর লোক শিবের মাথায় জল ঢালতে আসেন। তা আমরা যদি সেখানেই কোনোভাবে একটা মেলার আয়োজন করতে পারি, তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের আয় সেখান থেকে উঠে আসবে মহারাজ। ব্যাপারটা একটু খুলে বলো তো গোপাল। মানে যারা যারা ওখানে দোকান দেবে তাদের থেকে আপনি কিছু অর্থ নিয়ে নেবেন, এতে রাজকোষও পূর্ণ হবে, সকলের রোজগার হবে, আর প্রজাদের খাজনাও দিতে হবে না। এটা তো বেশ ভালো উপায়। ঠিক আছে, তাহলে রাজসভার কে কে ওখানে দোকান দিতে চাও? ওই মাঠে তো বাবার মাথায় জল ঢালতে প্রচুর লোক আসে, ওখানে যদি আমি ফুল ফল বেলপাতার দোকান দিই তাহলে তো প্রচুর টাকা লাভ হবে। হ্যাঁ, আর ফুল বেলপাতা কিনতে তো কোনো অর্থই লাগবে না, আর সবকিছুই তো কৃষ্ণনগরের বাগানে বাগানে পাওয়া যাবে। হ্যাঁ মহারাজ, মহারাজ আমি 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 দোকান দিতে চাই। তুমি দোকান দেবে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আমি কিন্তু দোকানটা দেবই। হ্যাঁ, ফুল ফল বেলপাতা বিক্রি করব। মন্ত্রী মশাই তো কিনে জিনিস বিক্রি করার লোক নয়, তার মানে কোনো না কোনো বাগান থেকে ঝেড়ে হাত সাফাই করে বিক্রি করবে। না, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মহারাজ, আমি তাহলে এই এই ঘি, মধু, তেল, সলতে, ধূপকাঠি এইগুলো একটা দোকান দেবো। অতটুকু পর্যন্তই সমাপ্ত থাকো, ফুল বেলপাতার দিকে যেন তোমার নজর না পড়ে সেনাপতি। আমি তবে বিভিন্ন পাঁচনের দোকান দেব। ঠিক আছে ঠিক আছে, যে যেটায় পারদর্শী সেই প্রকারেরই দোকান দেবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, দোকান প্রতি আমার রাজকোষে প্রত্যেককে আগে 10 মোহর করে জমা দিতে হবে। মহারাজ, বলছিলাম কি 10টা করে মোহর একটু বেশি হয়ে গেল না? কি বলছো মন্ত্রী? শিবরাত্রির দিন কত লোক ওখানে ভিড় জমায় তোমার কোনো ধারণা আছে? তুমি যদি ওখানে ফুলবেল পাতার দোকান দাও তাহলে তো সব থেকে বেশি বিক্রি তোমারই হবে। হ্যাঁ, মানে ওই হবে কিছুটা। ঠিক আছে, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। বলি সবাই তাহলে আমাদের ওই শিব মন্দিরের পাশের মাঠে দোকান দিচ্ছে? এখনো পর্যন্ত তো সেরকমই কথা হলো। আসলে ওই
চাষবাসের যা পরিস্থিতি তাতে এই সিদ্ধান্তে না এসে কোনো উপায় নেই গিন্নি। তাহলে তো সবাই অনেক অনেক টাকা রোজগার করবে, হ্যাঁ? তা করবে ওই কি, রাজকোষও পূর্ণ হবে আর যারা দোকান দেবে তারাও কিছু লাভ করবে। হ্যাঁ গো, সবাই তো দোকান দিচ্ছে, তা তুমি দোকান দেবে না? দোকান দিতে গেলে মোহর লাগবে। মোহর আছে তোমার কাছে? মোহর আমি আর মোহর কোথায় পাবো? কিন্তু তোমার ওই সিন্ধুকে 3খানা না 4খানা মোহর আছে। আরে যেটা তুমি আগের বার পুরস্কার পেয়েছিলে ওটা দিয়ে হবে না? না, হবে না। মহারাজ স্পষ্ট বলে দিয়েছেন 10টা মোহর দিলে তবেই দোকানের জন্য জায়গা পাওয়া যায়। 10টা মোহর? ওরে বাবা রে, বলি এতগুলো মোহর তো নেই। মোহর যখন নেই তখন কথাও বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ গো, তুমি একবার মহারাজকে বলো না এই একটু কম সম করে দিতে। মহারাজ দেখবে তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তখন দেখি কাল রাজসভায় গিয়ে বলবো। যদি মহারাজের আমার প্রতি একটু দয়া হয়। আচ্ছা, মহারাজ যদি রাজি হয়ে যান তাহলে কিসের দোকান দেবে? কিসের দোকান দেব? এটাই তো বড় প্রশ্ন। এই প্রশ্নের তো সমাধান নেই গিন্নি। দাও দাও, এবার এক এক করে সবাই মোহর দাও তো, আর নিজেদের জায়গা বেশ ভালো মতো করে বুঝে নাও। এই যে মহারাজ, এই নি আমার 10খানা মোহর। মহারাজ, আমার কিন্তু মন্দিরের সামনেই জায়গা লাগবে, বুঝতেই তো পাচ্ছেন সবাই ফুল বেলপাতা নিতে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মন্দিরের সামনে তো অনেক জায়গা, বসে পড়ো না নিজের ইচ্ছে মতন। ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে সবাই সবার জায়গা বুঝে নিয়েছো? হ্যাঁ মহারাজ। কি গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দোকান নেবে না? মানে মহারাজ, কি মানে করছো বলো তো? আসলে মহারাজ, ব্যাপারটা হয়েছে কি, গোপাল যা কিপটে, 10টা মোহর দিয়ে গোপাল দোকান দেবে না। কি গোপাল, এই সময়েও কিপটেমি? অবশ্য সবাই মোহর দিয়ে দোকান বসানোর জন্য জায়গা নিয়ে নিয়েছে। এখন তো আর মন্দিরের সামনের ভালো জায়গা বরাদ্দ করতে পারবো না। বলছিলাম কি মহারাজ, এই মন্দিরের সামনের জায়গায় দোকানের জন্য আপনি সবার থেকে 10 মোহর করে নিচ্ছেন কি, তাই তো? হ্যাঁ, এ তো আমি কালকেই ঘোষণা করে দিয়েছি। আর মন্দিরের পিছনের জায়গাটার জন্য আপনি কতগুলো মোহর বরাদ্দ করেছেন মহারাজ? গোপাল, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে চলে গেল? আচ্ছা, মন্দিরের পেছনে আবার কে জায়গা নেবে? আগে আমি মহারাজ। হ্যাঁ, তুমি তুমি মন্দিরের পেছনের জায়গা নিয়ে কি করবে? আগে মহারাজ, ব্যবসা করব। মহারাজ, মহারাজ, গোপালের মতিভ্রম হয়েছে, না হলে মন্দিরের পিছনে কেউ দোকান দিতে চায়? সেটাই তো, লোকে মন্দিরে পুজো দিতে আসবে, মন্দিরের পিছন দিকে কে যাবে? ব্যবসার চিন্তায় চিন্তায় গোপালের নাইকো চোখে ঘুম, শেষে কিনা এই বয়সে এসে গোপালের হলো কিনা মতিভ্রম। মহারাজ, এখানে সবাই কিন্তু আমাকে নিয়ে মশকরা করছে। আরে গোপাল, গোপাল, তুমি যা কথা বললে তাতে কি মশকরা না করে থাকা যায়? আর যদি আমি মন্দিরের পিছনে ব্যবসা করে এখানে যারা যারা আছে সবার থেকে বেশি টাকা উপার্জন করি, তাহলে আপনার যা রোজগার হবে তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। কি বলছে গোপাল? মহারাজ, আপনার প্রিয় গোপালের মাথায় ব্যামো হয়েছে। রাজবৈদ্যকে বলুন তাড়াতাড়ি ওকে পাচন দিতে, নইলে যে এরপর যাকে তাকে কামড়ে দেবে মহারাজ। মন্ত্রীমশাই, আপনি হয়তো আমার কথায় ভয় পাচ্ছেন। ভয়? ভয় কেন পাবো? হ্যাঁ, ভয় কেন পাবো? তাহলে আমি যদি সবার থেকে বেশি অর্থ রোজগার করি, তাহলে আপনি যে রোজগারটা করবেন তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। বলুন, রাজি? আহা মন্ত্রী, রাজি হয়ে যাও না, গোপাল তো আর জিততে পারবে না, আর মাঝখান থেকে আমরা একটু মজার দৃশ্য দেখতে পারবো। ঠিক আছে ঠিক আছে, তুমি মন্দিরের পেছনেই ব্যবসা করো, আমাকে আর মোহর দিতে হবে না। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন, আর আমিও দেখতে চাই গোপালের দৌড় কত দূর। আমি তোমার কথায় রাজি গোপাল, তোমার কথায় আমি রাজি। মনে রাখবেন যেন, ভদ্র মানুষের এক কথা। আর মহারাজ, আপনিও সাক্ষী থাকলেন। আচ্ছা আচ্ছা গোপাল, আচ্ছা, আমি মন্ত্রীর হয়ে সাক্ষী থাকলাম, কিন্তু তুমি দোকানটা দেবে কিসের? ওটাই তো রহস্য মহারাজ।
কি হে বিজ্ঞানী, সারাদিন চোখে এই যন্ত্রখানা লাগিয়ে কি দেখো বলো তো? আরে গোপাল যে, এসো এসো, তা একবার এই যন্ত্রখানা তোমার চোখে লাগিয়ে দেখবে নাকি? না না, ওইসব যন্ত্র টন্ত্র তোমারই কাজ। তুমি ওইসব দেখো আর বুঝে শুনে আমার জন্য একটা যন্ত্র বানিয়ে দাও দেখি। তোমার আবার কি যন্ত্র লাগবে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র। পারবে বিজ্ঞানী? পারবে বানাতে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, তা পারবো, কিন্তু গোপাল তুমি ওই যন্ত্র দিয়ে কি করবে? পরিশোধন করব, যাতে তরলের মধ্যে কোনো অশুদ্ধি থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। তুমি যে কি বলছো গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু আমায় যন্ত্রটা বানিয়ে দাও, যা খরচাপাতি হবে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বানিয়ে দেব। তোমার মাথায় যে কি চলে তা একমাত্র তুমিই জানো। চলো গিন্নি, একটু সামনে গেলে একটা বাগানে ভালো জাতের বেল গাছ আছে, পাকা পাকা বেল। কিরে উল্টে, পারবি তো? পারবো পারবো। উফ, সেই তখন থেকে বেলটা পাঠার চেষ্টা করছি, কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না। আরে ছিঁড়ে দাও না, অন্য বেল পাড়ার চেষ্টা করো। ওহ, আরে বাবা রে! আরে গিন্নি, তুমি বুঝতে পারছো না, কাল শিবরাত্রি, কাল এক একটা বেলের দাম সোনার থেকেও বেশি দামি হবে। তাই বলছি, দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না। আমি? না তো কি আমি? ও, কপাল করে একটা বউ পেয়েছি, পুরো বেগুন, কোনো গুণ নেই। কি তুমি আমাকে বেগুন বললে? কানা বেগুন বলিনি, এই তোমার অনেক ভাগ্য। থাকবো না, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। সারাদিন সংসারের হেসেল সামলে এখন নাকি আমি বেগুন? থাকবো না। আরে খেলা তো পুরো জমে উঠেছে। একটু ঘি ঢালতে হবে। থাকতে হবে না, কে তোমায় থাকতে হবে? আরে বাবা রে! বলেছে বলেছে মিশেছে, বেল পাড়া শখ হচ্ছে। গিন্নি, আমি চলাম। তুমি চললে কোথায়? হ্যাঁ, আরে গিন্নি, ভুলে গেলে? কাল তো শিবরাত্রি, আমার দোকানের ব্যবস্থাটা করতে হবে তো। গো, এই তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে বলছো দোকান দেবে, কিন্তু কিসের দোকান দেবে, কি বৃত্তান্ত কিছুই বলতে পারছো না। কি গো? আরে কাল শিবরাত্রিটা আসতে দাও, তারপর না হয় দেখা যাবে কিসের দোকান দেওয়া যায়। কি বলো? হ্যাঁ, যাই হোক, আমি চললাম, কিন্তু আমার সৈন্য সামন্তরা এখনো এলো না কেন? দাদু, ও দাদু, কোথায় গেলে? ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে। কিরে, সব তৈরি তো? হ্যাঁ দাদু, আমরা তৈরি হয়ে চলে এসেছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ও গিন্নি, আমি চললাম, বুঝলে? এই চল 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 চল। বাবা, সবাই কত বড় বড় দোকান দিচ্ছে। ও গোপাল দাদু, তোমার দোকানটা কোন দিকে হবে গো? আরে কোথায় আবার হবে? মন্দিরের আশেপাশেই হবে, তাই না দাদু? আগে না, আমার দোকানটা মন্দিরের পিছন দিকে হবে। হ্যাঁ নয়, হ্যাঁ। নে তাড়াতাড়ি পা চালিয়ে আয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ, ওখানে রাখ, ওখানে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ, এই ওটা ওটা একটু সরাও তো ওখান থেকে, একটু সরাও। হ্যাঁ, আরে গোপাল যে, কোথায় চললে? মন্দিরের পিছনে দোকান দিতে নাকি? গোপাল, বিক্রি বাট্টা না হলে আমাদের ডাকতে সংকোচ করো না যেন। আমরাই না হয় তোমার দোকান থেকে কিছু একটা করে কিনে আনবো। হ্যাঁ, কি বলো সবাই? গোপাল, গোপাল, এখনো সময় আছে, একটু পাচন খাবে নাকি? মাথার ব্যামো কিন্তু সেরে যাবে। সবাই দেখছি আমাকে নিয়ে ভালোই মশকরা করছে। ঠিক আছে, করুক করুক, কিন্তু কথাই আছে, ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ হ্যাঁ, আরে আরেকটু ডান দিকে যা, আরেকটু ডান দিকে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওখানে বাদ, ওখানেই বাদ। দাদু, মন্দিরের পিছনে তো দোকান বানাচ্ছো, বিক্রি হবে বলে তো মনে হয় না। তারা দেখে নিস, এখানে যারা যারা কাল দোকান দেবে সবার থেকে বেশি রোজগার আমার হবে। আচ্ছা শোন তোরা, দোকানটা তৈরি করে বাড়ি চলে যা, আমি ততক্ষণে আমার আরেকটা কাজ সেরে আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে দাদু। কি খবর? আরে গোপাল দাদা, এসো এসো এসো। কি সবকিছু ঠিকঠাক চলছে তো? ওই আর ঠিকঠাক ভাবে চলছে গো। এবার যা চাষবাসের অবস্থা না, সবই তো জানো গোপাল দাদা। ছেলে মেয়েগুলোকে দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারছি না। আর কতদিন যেভাবে চলবে কে জানে। আরে এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তো শিবরাত্রি, কাল পরিবারের সবাইকে নিয়ে ওই বাঁশ বাগানের মাঠে মন্দিরের পিছনে চলে যাবে। কাল ওখানে সবাইকে বাবার প্রসাদ বিতরণ করা হবে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, আজ তাহলে চলি আমি। এসো এসো গোপাল দাদা, এসো। উফ, বাবা রে, মোটামুটি সবার বাড়িতে বলা হয়ে গেল, এবার পা চালিয়ে বাড়ি ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেল। আসুন আসুন আসুন, সুলভ মূল্যে ফুল বেলপাতা নিয়ে যান। আসুন আসুন আসুন। ও দাদা, ও দিদি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে, তাড়াতাড়ি চলে আসুন। এটা জোরে মাথায় বেলটা পড়লো, তারপর থেকে জোরে চিৎকার করতে পারছি না, মাথাটা পুরো আলু হয়ে গেছে। এরে এই বটা ঘটা, দাঁড়িয়ে কি দেখছিস? একটু চিৎকার করতে পারছিস না? সবাইকে ডেকে ডেকে আমার দোকানে নিয়ে আয়, চিৎকার কর। হ্যাঁ মন্ত্রী মশাই, ও দাদা, ও দিদি, আসুন আসুন, মাত্র 10 মোহর দিয়ে একটা বেল নিয়ে যান। আসুন আসুন। নিয়ে যান আসুন। আসুন আসুন, আপনাদের পুজোর দর্শনীয় দশকর্মা দ্রব্যাদি নিয়ে যান, খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছু। আসুন আসুন। ভালো ভালো ধুতি আছে, বাবার চরণে ধুতি দিতে চাইলে নিয়ে যান আমার দোকান থেকে একখানা ধুতি। আসুন 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 না, আসুন। বলছি ধুতি কত করে? একদম 5 মোহর। কিন্তু বাজারে তো 2 মোহর। তাহলে বাজার থেকেই কিনে আনুন। না, এই পুজোর থালা নিয়ে এখন বাজারে যাব না। দিন আমাকে একটা ধুতি দিন তো দেখি। কি গো গোপাল দাদু, শেষে কিনা তুমি এই গামলাগুলো বিক্রি করবে? ওদিকে তো দেখে আসলাম, কোনো দোকানের সামনে আর পা রাখার জায়গা নেই, এত ভিড়। আর তোমার দোকানে দেখো একটাও লোক নেই। দাঁড়া, একটু ধৈর্য ধর, একটু পরে দেখবি এখানে হাত পা কোনো কিছুরই রাখার জায়গা হবে না রে। এই মন্ত্রী, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? খুব ভালো মহারাজ। আপনার বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেছে? হ্যাঁ, এই তো এক্ষুনি ঢেলে এলাম। বাবাকে আজ মন ভরে পুজো দিয়েছি। তা মন্ত্রী, গোপালের কি খবর, কিছু জানো নাকি? বটা ঘটা কিছুক্ষণ আগে গিয়েও দেখে এসেছে মহারাজ, গোপালের দোকানে একটাও লোক নেই, কয়েকটা ফাঁকা গামলা নিয়ে বসে আছে। হ্যাঁ, বলো কি, ফাঁকা গামলা? তাহলে তো দেখতে হচ্ছে, তা যাবে নাকি একবার? ঠিক আছে, চলুন তাহলে গিয়েই দেখে আসি টেকোটাকে। এই বটা ঘটা, তোরা দুজন আমার দোকানটা সামলা, আমি একটু আসছি। আচ্ছা মন্ত্রী মশাই। সত্যি দাদু, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। প্রথমে তো ভেবেছিলাম তোমার মাথায় ব্যায়ামই হলো নাকি, নইলে কেউ মন্দিরের পিছনে দোকান দেয়। তারপর তুমি দেখিয়ে দিলে মন্দিরের পিছনে দোকান দিয়ে কিভাবে বুদ্ধি করে আয় করা যায়। নে, ওই গামলাটা ভরে গেছে, ওটা এবার সরিয়ে আরেকটা নতুন গামলা দে। কি এত দুধ, এত দুধ কোথা থেকে এলো? আরে মহারাজ যে, আসুন। না গোপাল,
তুমি আমায় বলো তো, এত দুধ তুমি কোথা থেকে পাচ্ছ? ওই যে ভোলে বাবার মাথা থেকে। কিন্তু তুমি এই বুদ্ধি পেলে কোথায়? দেখুন মহারাজ, এখানে প্রচুর ভক্ত এসেছেন, সবাই বাবার মাথায় দুধ ঢালছেন, সেই দুধ বাবার মাথা থেকে সরাসরি এইখান দিয়ে বেরিয়ে আসছে। তাই ভাবলাম এত দুধ নষ্ট না করে যদি কিছু করা যায়। আর তারপরেই আমি বিজ্ঞানীর থেকে দুধ পরিশোধন করার জন্য একটি যন্ত্র বানিয়ে নিলাম, আর সেই যন্ত্রই এইখানে লাগিয়ে সম্পূর্ণ দুধ পরিশোধন করে নিচ্ছি। আর এইভাবেই আমি গামলায় গামলায় দুধ সঞ্চয় করছি। মহারাজ, আমার মাথাটা কেমন যেন বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। এখন তো সবে শুরু মন্ত্রী মশাই। হ্যাঁ মহারাজ, আমি শেষ, আমি শেষ মহারাজ, আমি শেষ। সত্যি গোপাল, আমি তো ভাবতেই পারছি না তোমার এত বুদ্ধি। মন্দিরের পেছনে দোকান দিয়ে এভাবে যে উপার্জন করা যায়, এই কল্পনা তো আমি স্বপ্নেও করতে পারবো না। কি এত লোক কেন এখানে? এই সবাই তো মনে হচ্ছে এদিকেই আসছে। মহারাজ, বাবার প্রসাদী এই দুধ আমি সকল গ্রামবাসীর মধ্যে দান করে দিতে চাই মহারাজ, যারা এতদিন অনাহারে দিন কাটাচ্ছিল। তাই কাল সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। এত দুধ তুমি দান করে দেবে? বাবা, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দান করো, দান করো, সকলকে দুধ দান করো। সত্যি গোপাল, তোমাকে আমরা কিপ্টে বলে কতই না মস্করা করেছি, কিন্তু তোমার মতো এই মন সত্যি এই গোটা কৃষ্ণনগরে কারোর নেই। এই কৃষ্ণনগরবাসীর কথা তোমার মতো করে কেউ ভাবতে পারে না। এই নাও ধরো, এখানে 10টা মোহর আছে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। কি মন্ত্রী মশাই, আমি তো আমার কথা রেখেছি, এবার আপনার কথাটা রাখুন। বলছিলাম কি গোপাল, অনেক কষ্ট করে সকাল থেকে দোকান দিয়েছি, কিছু অন্তত যদি আমায় দিতে। আজ্ঞে না না না, পুরোটাই আপনার। কি বলছো গোপাল, পুরোটাই আমার? তুমি কিচ্ছু নেবে না? কিচ্ছু না? না মন্ত্রী মশাই, আপনি এত কষ্ট করে দোকান দিয়েছেন, সেই ভাগের ভাগীদার আমি হতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের সকলকে কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াতে হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। কটা মিষ্টি খাবে বলো, বলো 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 বলো, কটা মিষ্টি খাবে বলো, আর বলো না আমি নিজে সবাইকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো। বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীর মুখে এত হাসি! হ্যাঁ, সত্যি গোপাল, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি গোটা কৃষ্ণনগরের গর্ব। আজকে আমি চিৎকার করে বলবো, জয় জয় গোপালের জয়। না মহারাজ, এই পবিত্র দিনে বলুন জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। মহারাজ, আপনার সময়টা এখন বেশ ভালো যাবার কথা। গ্রহ নক্ষত্র সব অনুকূলে, কোনো বড় কাজে হাত দেবার পক্ষে খুবই শুভ সময়। বলছো? বাবা বাবা বা, তার মানে এখন ভালো কাজে হাত দেওয়া যায়। হ্যাঁ, যায় যায় যায়, শুধু উত্তর পূর্ব দিক থেকে কোনো একটা চাপ এলেও আসতে পারে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দুধ আপনার সাক্ষাৎ প্রার্থী। এই দেখো, বলতে না বলতেই ঝড়ঝঞ্ঝা এসে গেল। যাও যাও, ডেকে নিয়ে এসো, নবাব বাহাদুরের কি বক্তব্য শুনি। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। বলো বলো দুধ, তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। বলো বলো তো, নবাব বাহাদুর কি নির্দেশ পাঠালেন? নবাব বাহাদুর কাল কৃষ্ণনগর আসবেন পরিদর্শন করতে। সর্বনাশ, কিরকম ধুরন্ধর দেখেছো! আমাকে সময় দিল না। কি যে মতলব আছে কে জানে। না, মুখে হাসি নিয়ে কথা বলতে হবে। বাহ 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 বাহ, আগামীকালই আসবেন, তাহলে তো তোড়জোড় করে লাগতে হবে। তা দুধ, তুমি এবার বিশ্রাম নাও। না, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই।
আমার কাজ হলো আপনাকে জানানো হয়ে গেছে। এবার আমার যাওয়ার পালা। আপনার আজ্ঞা হলে আমি আসি। কি আর বলবো তোমায় দূত, তুমি তাহলে এসো। আর নবাব বাহাদুরকে আমার প্রণাম জানিও। নিশ্চয়ই মহারাজ, প্রণাম। গোপাল, দেখলে তো আমার কেমন ফাটা কপাল। ভাবছেন কেন মহারাজ? আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে নোংরা আবর্জনা সাফ করে দেব। আমার বানর সেনা আছে না? আরে দেখো না মানে কিভাবে কি করা যায়, তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। এই রে, গোপাল যদি ওর নাতি নাতনিকে দিয়ে কাজ শুরু করে দেয় তাহলে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। না 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 না, গোপালকে এখানে ঢুকতে দেবো না। মহারাজ, আমি তো আছি, বাচ্চাদেরকে দিয়ে কাজ না করিয়ে আমি বটা ঘটাকে দিয়ে কাজ করিয়ে নেব। ওই মন্ত্রী আবার মহারাজকে লুটতে চাইছে। না না, এ তো হতে দেব না। মন্ত্রী মশাই, বাচ্চারা শুধু একা নয়, বাচ্চা বুড়ো সবাই মিলে, এমনকি আমরা সভাসদরাও হাত লাগিয়ে আমাদের রাজ্যকে জঞ্জাল মুক্ত করব। মহারাজ, আজ আমাদের ছুটি দিয়ে দিন, আমরা সবাই কাজ শুরু করি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আজ অর্ধ দিবস ছুটি দেওয়া হলো। এখন জঙ্গল সাফ করতে হবে বলে কিনা অর্ধ দিবস ছুটি। চলুন মন্ত্রী মশাই, আমরা সবাই দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করি। আমরা সাজাবো নতুন করে আমাদের এই রাজ্য। আজ সারা দিন ধরে আমরা করব এই কঠিন কার্য। কি হে উজির, কেমন বুঝছো? এতক্ষণ তো কৃষ্ণচন্দ্র তুরুক নাচন নাচতে লেগেছে। জাহাপানা জাহাপানা, মহারাজ ভাবতেই পারবে না আমরা কেন কাল আচমকা যাব। দেখবো কৃষ্ণনগর কিরকম আছে, নোংরা না পরিষ্কার? নোংরাই থাকবে, পরিষ্কার করার সময় পাবে কি করে? অপরিষ্কার দেখবো আর কৃষ্ণচন্দ্রকে ধমকাবো। যত ধমক পাবে তত চমক পাবে, আর আমরা আমোদ পাবো। তারপর জাহাপানা ওই কৃষ্ণনগর থেকে কৃষ্ণচন্দ্রকে সরিয়ে আমাকে বসিয়ে দেবেন। একদম, আমার কথা আর কোনো নড়চড় হবে না। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো জাহাপানা। এখন কৃষ্ণচন্দ্র ছটপট করছে, খালি ভাবছে কাল কি হবে, কাল কি হবে। দেখলেন মহারাজ, কথায় আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখুন কি ছিল আর কি হয়েছে। মন্ত্রী, এই বিষয়গুলো তো তোমার দেখার কথা। তোমার দেখছি কোনো সৌন্দর্য বোধই নেই। আমার লোক বল নেই মহারাজ, আর আজ আমার মন খুব খারাপ। তাই নাকি? তাহলে তোমার মন কি করলে ভালো হবে? সকাল থেকে আমি তো খালি বকা খাচ্ছি, আমার মন সত্যিই খুব খারাপ। আমি তো আপনার মন্ত্রী নাকি? ঠিক আছে, এখন আমাকে কালকের ব্যাপার নিয়ে একটু ভাবতে দাও, আর আমার সাথে থেকো। দেখবে আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে। আজ থেকে সবাই এক হয়ে থেকো কিন্তু। আর হ্যাঁ, গোপালের কথাটাকে মন্ত্রের মতো ধরে চলো। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বুঝলে তো? বুঝলাম। কাল নবাব বাহাদুর এলে বোঝাবো কত ধানে কত চাল, খালি গোপাল গোপাল করা। উফ, আজ গায়ে গতরে খুব ব্যথা হয়েছে, খুব খাটাখাটনি হয়েছে। অগিন্নি, দাও তো দেখি নারকল মুড়ি আর শরবত। বলি চোখে কি দেখতে পাও না? দেখছো তো সন্ধ্যে দিচ্ছি। ওমা, বাবা এসে গেছেন। যাই আমি টুক করে পেনামটা করি, কতদিন পরে দেখা। পেনাম করে কত সুখ, সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কতদিন পরে আপনাদের দেখলাম। কতদিন মানে? এই তো 3 মাস আগে তুমি আমার ঘাট থেকে নামলে। এটা কি রকম কথা? বলি ভালো কথা মুখে আসে না না? 5টা নয়, 10টা নয়, একটা মাত্র জামাই। বাবা, ওই 3টে মাস না আমার কাছে 3 বছরের সমান। আমি যে কি হারাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না, তাই আজ দুপুরে চলে এলাম টুকুস করে। বাবা বলুন, ভালো করিনি? খুব ভালো করেছো বাবা, এটা তোমার নিজের ঘর, যখন মন চাইবে তখন আসবে। উফ, কি আদিক্ষেতা।
রোজগার তো করতে হয় না, শ্বশুর মশাইয়ের লঙ্গরখানা খোলা। তা আমার দিকটা দেখা হবে না নাকি? আপনাকে কি করতে হবে সেটা বলুন না বাবা, আমি তো আছি। আমার গায়ে গতরে খুব ব্যথা বুঝলে, একটু দলাই মালাই করে দাও দেখি। আর গিন্নি দাও দেখি আমাকে নারকল মুড়ি, আমি ঘরে যাচ্ছি। চলো বাবা জীবন, আমাকে দলাই মালাই করবে চলো। এমনু আয়, তোর বাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলছো মা? আমার সাথে রান্নাঘরে চল, তোর বাবার জল খাবারের ব্যবস্থা করতে হবে, চল। ঠিক আছে, চলো মা। রাত অনেক হয়েছে মহারাজ, এবার বিশ্রাম নিন। চিন্তায় ঘুম আসছে না রানী। ও কাল যে কি হবে। কিছু চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয় মহারাজ। তার চেয়ে বড় কথা, মনে রাখবেন মহারাজ, আপনার গোপাল আছে। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু এখন যেটা হয়েছে সেটা খুব বিপদের। নবাব বাহাদুর কি অভিপ্রায় হঠাৎ কৃষ্ণনগরে আসছেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, শুধুই কি আমাকে বিপদে ফেলা? যদি নবাব বাহাদুর বিপদে ফেলবার জন্যই আসেন, তবুও তিনি আপনার কিচ্ছু করতে পারবেন না মহারাজ। হ্যাঁ বলছো রানী? তাই যেন হয়, তাই যেন হয় বাবা। অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে বাবা জীবন। অনেকক্ষণ ধরে দলাই মালাই করছি, কেমন লাগছে বাবা? ও তুমি এতক্ষণ আমাকে ওই দলাই মালাই করছিলে, আমি তো ভাবলাম আমাকে কে যেন সুরসুরি দিচ্ছে। যাকে যাই হোক, কিছু তো একটা করছিলে, ভালো। এবার কিছু শোনো। বাবারে, এবারে শুনতে হবে? আমি ভাবলাম আপনার ঘুম এসে গেছে, এবার আমি যাব। কোথায় আর যাবে, এসেছে তো আমার ঘরে। এবার দুদণ্ড বসো, কিছু সুখ দুঃখের কথা আলোচনা করি। আজ আর পোড়া চোখে ঘুম আসবে না। কেন বাবা, ঘুমের কি হলো? সব নবাব বাহাদুর নিয়ে নিয়েছে। মনে হয় মহারাজও না ঘুমিয়েই রয়েছে বুঝলে। একটা দারুণ চাল চেলেছেন নবাব বাহাদুর। সে কি নবাব বাহাদুরের চাল? না জানিয়ে হঠাৎ নবাব বাহাদুর কেন আসছেন এটা তো আমি ধরতে পারছি না। কালকে আপনার সাথে আমি থাকতে পারি? ঠিক আছে, তাই থেকো। বলি সবাইকে তোমার মতো আকাশের তারা গুনে রাত কাটায়, হ্যাঁ? আর কিরকম বেআক্কেলে মানুষ, জামাইকে দিয়ে এত রাত পর্যন্ত গা হাত পা টের পালে। যাও বাবা, তুমি বিশ্রাম নাও। আসলে তোমার মাতা ঠাকুরানী কিঞ্চিত ঈর্ষা কাতর হয়ে পড়েছে। এই তুমি আমার সেবা করলে, এই সেবাটা তো উনি আর নিতে পারছেন না, তাই আফসোস। যাও যাও বাবা জীবন, তুমি শুয়ে পড়ো, যাও। কি বলে? তুমি যেটা শুনলে। কৃষ্ণচন্দ্র, তোমার কাজকর্ম কিরকম চলছে সেটা সরেজমিনে দেখতে এলাম। তা কিরকম দেখছেন নবাব বাহাদুর? কি উজির, কিরকম দেখছো? দেখা তো সবে শুরু জাহাপানা, এখন তো অনেক কিছু দেখা বাকি। কি কি দেখা বাকি আছে তার একটা ফর্দ করে এনেছেন তো? কেন ফর্দ লাগবে কেন? বাহ, হয়তো কোনোটা দেখা হলো না, না দেখে ফিরে গেলেন, পরে মনে পড়লো, তখন মনের কোণে আরো কত জায়গায় ব্যথা বেদনা হবে। ঠিক বলেছে বাবা জীবন। হ্যাঁ, ঠিকঠাক দেখে নেওয়াটা খুব জরুরি। এই বাবা জীবনটা কে গোপাল? আগে উনি আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ নবাব বাহাদুর। কি বললে? অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ? সেটা কি? বাবা বাবা, বেশ জব্দ করেছে নবাব বাহাদুরকে। আগে বটবৃক্ষ হলো বট গাছ, আর বট গাছ এমন একটা গাছ যে গাছে সবাই আশ্রয় নেয়। থামো তুমি, আমাকে বট গাছ নিয়ে জ্ঞান দিচ্ছ? আমি জানি বট গাছে ছায়ায় সবাই বসে, কি আর নতুন কি, কিন্তু অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ মানেটা কি? ওই যে বলেন ছায়া, বট গাছের ছায়া। যে বট গাছ ছায়া দিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বড় করে আমার হাতে তুলে দিয়েছেন, আমিও তারই ছায়ায় আছি। আরো গুলিয়ে গেল জাহাপানা। তুমি খুব হিয়ালি করে কথা বলো। ভালো ভালো ভালো, আমি বুঝেছি, গোপাল তোমার শ্বশুর হয়। হ্যাঁ নবাব বাহাদুর। জাহাপানা, আমরা দেখতে এসেছি, কথা শুনতে নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা তোমার রাজ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে এসেছি। চলো দেখাও দেখাও। বিচ্যুতি কিছু কি পেয়েছেন নবাব বাহাদুর? বিচ্যুতি তো পেতেই হবে জাহাপানা, চলুন তো এবার নদীর ধারে। হ্যাঁ ঠিক বলেছো উজির, এই নদীর ধার দেখতে হবে। চলো কৃষ্ণচন্দ্র, তোমার নদীর ধার দেখবো। চলো চলো। নবাব বাহাদুর কি চাইছে সেটাই তো বুঝতে পারছি না। নবাব আর উজিরের মতিগতি তো ভালো দেখছি না। ওরা কোনো না কোনো উপায়ে মহারাজকে ছোট দেখাতে চায়। দেখি নবাব বাহাদুর আপনারা কত দূর যেতে পারেন। খেলাটা বেশ জমে গেছে, আমাকে নবাব বাহাদুরের পাশে দাঁড়াতে হবে।
এখানে এই বড় বড় পাথর রাখা কেন? আসলে নদীতে যখন বান আসে তখন এই পাথর দিয়ে আমরা বাঁধ বাঁধি। পাথরের এমন শক্তি বন্যা স্রোতকে আটকে দেয়। আমারও খুব শক্তি, আমি খুব শক্তিশালী নবাব, কি বলো হুজির? আগে জাহাপানা একেবারে ঠিক কথা। বাংলার পাথর। আমি তাহলে বাংলার পাথর? আমার মতন শক্তিশালী? খুব ভালো উপাধি, নবাব বাহাদুর বাংলার পাথর। এতে হাসার কি হলো গোপাল? আসলে আমার অসত্য বৃক্ষ হেসেছে না একটা কথা ভেবে। এখানে আবার অশ্বত্থ বৃক্ষটা কি? আগে আমার অর্ধাঙ্গিনীর বটবৃক্ষ আমার সামনে দাঁড়িয়ে। উফ, গোপাল তোমার জামাই বড় বেয়ারা ধরনের মানুষ, জটিল। তা আপনি ঠিকই বলেছেন, শ্বশুর জটিল তাই জামাইও জটিল। আসলে যে কথাটা আমার মাথায় কোণে কোণে ঘুরছে সেটাকে একটু বাইরে আনি, কি বলেন নবাব বাহাদুর? হ্যাঁ, জটিলতা ছেড়ে সরল ভাবে বলো, কি বলতে চাইছো? বুদ্ধির কাছে পাথর হালকা। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল? উনি কিছু বলতে চাইছেন না, বলছেন বুদ্ধি সবচেয়ে ভারী, মানে যার বুদ্ধি আছে সে সবচেয়ে শক্তিমান। কি বলছো জামাই? তুমি ভেবে বলছো তো? একদম ভেবেই বলছি। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই আমাকে যথেষ্ট অপমান করছে, আমি এর বিহিত চাই। আরে গোপাল, তুমি থামো আর তোমার জামাইকেও থামাও। মহারাজ, আমি কেন থামবো? আমি তো একদম সত্যি কথা বলছি। বুদ্ধির কাছে পাথর হালকা। তুমি কি বলছো গোপাল? তোমার কোনো ধারণা আছে এই পাথরগুলো কতটা ভারী? তুমি প্রমাণ করতে পারবে তো যে বুদ্ধির কাছে পাথর হালকা? এটা তো আমিও প্রমাণ করতে পারবো, এটা তো খুব সহজ জিনিস। কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল আর গোপালের জামাই কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমরা কি করতে এসেছিলাম জাহাপানা সেটাই তো ভুলে যাচ্ছি। উজির, আপনি একটু দাঁড়ান, আগে এই বিষয়টা মিটে যাক, তারপর সব ভাবা যাবে। হ্যাঁ, এই বিষয়টাই মেটাতে হবে। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে পাথর জলের থেকেও হালকা, এমনকি পাথরকে জলে ডোবালেও ডুববে না। বেশ, পাথরকে জলে ডোবানোর পরেও যদি না ডোবে তাহলেই হবে তো? হ্যাঁ, তাহলেই হবে। শুধু হালকা নয়, এমন হালকা যে শিলা জলে ভাসবে। এ কি বলছো গোপাল? জলে ভাসবে শিলা? এটা কি গোপালের লীলা? গোপালের মাথা হয়েছে ঢিলা। বুঝতে পারছি না গোপাল যে তুমি পাগল না আমি। রাজ্যতীশে গোপালের ছক কি বলছে? কিচ্ছু বলছে না, শুধু দেখছি। শুধু একটা কথাই বলতে পারি, উত্তর পূর্বের হাওয়ায় কৃষ্ণনগর টলমল। ঠিক আছে গোপাল, তুমি আর তোমার বাবা জীবন যদি কাল নদীতে পাথর ভাসাতে না পারো, তবে তবে এই 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 কৃষ্ণচন্দ্র, তোমার কি হাল করবো বলো তো? কি নবাব বাহাদুর? তোমার গর্দান নেব। এ কি হলো? এ কি অমঙ্গল! দাসী, দাসী, মহারাজের কি কোনো বিপদ হলো? কি হয়েছে? কি হয়েছে রানীমা? কি হয়েছে? কি হয়েছে? দাসী, কোথাও কিছু নেই, হঠাৎ দমকা হাওয়া দিল, প্রদীপ নিভে গেল। মহারাজের কি কোনো বিপদ হলো? এটা তুমি কি করলে বলো তো গোপাল? তোমাদের দুজনের জন্য আমার এখন প্রাণ সংশয়। আমি যে কি করব? প্রাণ সংশয় হবে আপনার শত্রুর মহারাজ। আমাকে এখন নবাব বাহাদুরের পক্ষ নিতে হবে। কাল তো মহারাজের মোটামুটি শেষ দিন। তাহলে আমি এখন আসি মহারাজ। আমার মিষ্টি বউটা অনেকক্ষণ একা একা আছে, আমি ওর কাছে না গেলে ও খুব ভয় পায়। সে কি মন্ত্রী, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না আমার মন্ত্রী, আমার বিপদে এইভাবে একা ফেলে যেতে পারবে? যে আপনাকে বিপদে ফেলেছে সে আপনার পাশে আছে তো মহারাজ। আপনার সাথে থেকে কেন নবাব বাহাদুরের বিরাগ ভাজন হই? প্রণাম মহারাজ। আর যার যার যাবার আছে তারা আমাকে ছেড়ে চলে যেতে পারো। না না না, আমি আর কিছুই মনে করব না। মহারাজ, চন্দ্র সূর্য যদি সত্যি হয় তবে এটাও সত্যি, বুদ্ধি সব থেকে ভারী। বুদ্ধির জোরে ভারী পাথরও জলে ভাসে মহারাজ। আমাকে আর মিথ্যে স্তোক দিও না তো। আমি জানি কাল আমার জীবনে কি হতে যাচ্ছে। মহারাজ, আপনি প্রাসাদে যান, রানীমা আপনার জন্য খুব চিন্তায় আছে। শুধু জেনে রাখবেন মহারাজ, নবাব বাহাদুর আপনাকে বিব্রত করবার জন্য এখানে এসেছেন। আমি ওনার উদ্দেশ্যটা ধরে নিয়েছি মহারাজ। কাল আমি সুদ সমেত ফেরত দেব।
রানীমার আশীর্বাদ আমার মাথায় আছে যে। জয় হোক তোমার গোপাল, তোমার হাতেই রয়েছে দাঁড়িয়ে কৃষ্ণনগরের কপাল। আমার এখন আর ভয় করছে না মহারাজ, কারণ গোপাল হয়কে নয় করতে পারে, আর গোপাল সেটা করবেই। হ্যাঁ, তুমি এতটা নিশ্চিত যে গোপাল পারবে? পারবেই। আমার সিঁথির সিঁদুর গোপাল ঠিক রক্ষা করবে মহারাজ, দেখবেন। কি হে গোপাল, আর গোপালের বাপধন দেখি পাথর জলে কি করে ভাসাও দেখি। নবাব বাহাদুর বাপধন নয়, বাবা আমাকে বাবা জীবন বলে ডাকে। ওই একই হলো, যাহা বাবা জীবন তাহাই বাপধন। এই কিরকম কথা বললেন উজির মশাই? আমার আমাশা কি এক? মাছ দেখাতে বললে আপনি কি মাছরাঙা দেখাবেন? জল চাইলে জলপাই দেবেন? বেলফুল বললে আপনি বুঝি বেলফল আনবেন? বাবা, আমার ঘাট হয়েছে। কথায় কথা বাড়ে, দেখাও দেখাও এবার তোমাদের কেরামতি দেখাও। জয় রানীমার জয়, জয় মহারাজের জয়। গোপাল যে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভারী পাথর জলে ভাসবে, এ কি সম্ভব? বাবা, তাহলে আমি শুরু করি? হ্যাঁ, শুরু করো। জাহাপানা, থামতে আদেশ করুন। আমার মনে হয় ওগুলো পাথর নয়, গোপাল আর গোপালের জামাই আমাদের সাথে তঞ্চকতা করছে। উজির মশাই, আপনার মনে হচ্ছে এটা পাথর নয়, কি তাই তো? আমারও তাই মনে হচ্ছে, ওগুলো কাঠ আর তাতে কালো রং করা। উজির মশাই, আপনি তাহলে এখানে এই কাদায় নেমে পরীক্ষা করে যান এটা পাথর না কাঠ। দাঁড়ান উজির মশাই, দাঁড়ান, আমিও আপনার সাথে পরীক্ষা করতে যাব। চলে আসুন মন্ত্রী মশাই, দেখবেন আপনার মাথার মধ্যে যে নিরেট পাথরটা আছে তার সাথে কোনো প্রভেদ নেই। আসুন মন্ত্রী মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? উজির মশাই আসুন। না জাহাপানা, পাথর। ব্যাস হয়ে গেছে, এবার জলে ভাসাই। হ্যাঁ, এসো গো পুটির বাবা, পুটি, ন্যাপলা, গুলটে, সেনাপতি, তোমার দলবল, পাথরটাকে ঠেলতে হবে তো। মা, কি হবে গো? তোমার জামাই পারবে তো? পারবে পারবে, তোর বাবার মাথায় অনেক বুদ্ধি রে। তোর বাবা বুদ্ধির চাষ করে। হ্যাঁ, নিশ্চয় কিছু একটা কলকব্জা করেছে। হ্যাঁ, নাও জোর লাগিয়ে হেইয়ো, পাথর ঠেলো হেইয়ো, জলে ভাসাও হাইয়ো, মারো ঠেলা হেইয়ো, ধাক্কা দাও হেইয়ো হেইয়ো, হাইয়ো। এ কি পাথর এত বড় যে জলের নিচে তো ডুবছেই না। জাহাপানা, এ কি করে সম্ভব? গোপাল আর গোপালের জামাই তো সত্যি অসম্ভবকে সম্ভব করলো। রানীমা, বুদ্ধির কাছে সবকিছু হালকা। আপনি সেদিন বলেছিলেন পাথরকে জলে ডোবালেও যেন না ডোবে, আর আজ আমি সেটাই চাক্ষুষ প্রমাণ করে দিলাম। জয় গোপালের জয়। গোপাল, গোপাল কি করে অসম্ভবকে সম্ভব করলে আমাকে বলো না। বাবা জীবন, তুমি বলো। মহারাজ, এইখানে নদীর গভীরতা কম, তাই ঠেলে পাথরটাকে নদীর মধ্যে ঠেলে দিলাম। এখন ভাটার সময় জল কোমরের কাছে, নদীর নব্যতা কম আছে, তাই পাথরটা তলায় আটকে আছে। ওপর থেকে মনে হচ্ছে পাথর ভেসে আছে। সত্যি গোপাল, তুমি তুমি প্রমাণ করলে বুদ্ধির কাছে সব হালকা। কৃষ্ণচন্দ্র, আমি তোমার সত্যি ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু পারলাম না। গোপালের কাছে আমি হেরে গেলাম। সত্যি তুমি খুব ভাগ্যবান কৃষ্ণচন্দ্র, তোমার কাছে গোপাল আছে। এবার আমি কি করি? মহারাজ, যাক, আপনি সুস্থ স্বাভাবিক আছেন। এই, কে আছিস? এই মন্ত্রী মশাইকে জোয়ার আসলে হাত পা বেঁধে একেবারে নদীতে ভাসিয়ে দিবি। মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। জোয়ারে এই মরা নদী খরস্রোতা হয়ে ওঠে, হাত পা ডুবে থাকলে তো মরে যাবো। আমার গিন্নির কি হবে মহারাজ? যাও যাও, তোমার গিন্নি একা আছে, তুমি বরং ওখানেই যাও। আমার রাজসভায় তোমার আর স্থান নেই। থাকলে গোপাল খুলবে কপাল, গোপাল পরম ধন। ভজ গোপাল সন্ধ্যা সকাল, সুস্থ থাকবে মন। গিন্নি, এ কি গিন্নি, এ তুমি কি করছো? আর শাড়ি দেখছি গো, শাড়ি। এই শাড়িগুলো পরলে আমায় কত সুন্দর লাগবে বলো। কিন্তু এত শাড়ি তুমি পেলে কোথায়? কিনলাম তো, আজ একজন বেচতে এসেছিল, কিনলাম। বাহ,
বেচতে এসেছিল আর তুমি কিনে নিলে। কি করব বলো, তুমি তো আর শখ করে আমায় কিনে দাও না। অত স্বাদ আমার নেই গিন্নি। উফ, তোমাকে নিয়ে না আর পারি না গিন্নি। মোহরগুলোকে শুধু শুধু এইভাবে নষ্ট করা কোনো মানে হয়? নষ্ট? হ্যাঁ গো, এটা বলতে তোমার একটু কষ্ট হলো না গো? আমার কতদিনের স্বপ্ন শাড়ি। আমি শাড়ির গাদায় বসে আছি, আমার চারিদিকে শাড়ি শাড়ি। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার মাথায় ভাঙছে হাড়ি। শুধু বাড়াবাড়ি। কি হে গোপাল, আজ এরকম মুখ গোমরা করে বসে আছো যে বড়? গিন্নি খেতে দেয়নি নাকি? সবসময় মস্করা করবেন না তো মন্ত্রী মশাই, ভালো লাগে না। সে কি মস্করা শুনে তুমি লোহার করার মতো শক্ত হয়ে যাচ্ছ কেন হে? হ্যাঁ গোপাল, কি হয়েছে তোমার একটু খুলে বলো দেখি। সকাল থেকেই তো মুখ গোমরা করে বসে আছো, একটা কথাও বলছো না। কি আর বলি মহারাজ, আমার বহু কষ্টের সঞ্চয় সব শেষ হয়ে যাচ্ছে। সে কি করে? আরে তোমরা তো মাত্র দুজন মানুষ। তা তো বটেই, কিন্তু আরেকজন মানুষের শাড়ির চাহিদা যে দিন দিন বেড়েই যাচ্ছে। এই কালই তো বাড়ি ফিরে দেখি গিন্নি 5-5টা নতুন শাড়ি কিনে বসে আছে। ও এই ব্যাপারে আপনি হাসছেন মহারাজ, আর আমি এদিকে ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছি। গিন্নি কিনেছে শাড়ি, তাই গোপালের আর চিন্তা ভারী। আরে গোপাল, সবেরই একটু শাড়ির প্রতি দুর্বলতা থাকে, থরি দুর্বলতা, ওটা মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই তো তোমাদের রানীকেই দেখো না, দুদিন ছাড়াই একটা করে নতুন শাড়ি কেনে। আপনি হলেন কে মহারাজ? আপনার সাথে আমাদের তুলনা। কিন্তু গোপাল, এটা ভুল না। তুমিও গোপাল ভাঁড়, মহারাজের রাজসভার একমাত্র ভাঁড়। তোমার গিন্নির তো একটু সকাল্লাদ থাকবেই। আপনাকে আর মাঝখানে ফোড়ন কাটতে হবে না মন্ত্রী মশাই। আহা গোপাল, মন্ত্রী তো ভুল কিছু বলেনি। ধন্যবাদ মহারাজ, আমি তো এটাই বলতে চাইছি। তুমি যেমন রসগোল্লার হাড়িতে খুশি, তোমার গিন্নি তেমন শাড়িতে খুশি। আরে দিদি, এসো এসো, তা জল নিতে এসেছো বুঝি? হ্যাঁ গো পুটির মা, এই রান্না বসাতে হবে তো। আমার তো সেই কখন রান্না সারা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। তা কোথায় বেরোবে গো? ওমা, তুমি জানো না আজ উত্তরের মাঠে মেলা বসেছে তো, কত শাড়ির দোকান বসেছে। দোকান? নতুন শাড়ি? বাবা 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 বাবা, তা যাবে নাকি? চলো না, বেশ একসাথে যাওয়া যাবে। যাবো? হ্যাঁ যাবো, কিন্তু রান্না? ও যাকে, চিড়ে মুড়কি খেয়ে নেবে খন। ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো, আমি এক্ষুনি সেজে গুজে বেরোচ্ছি। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। কি, কোথায় চললে? এই মেলায় যাচ্ছি গো, মেলায়, ওই পুটির মার সাথে। হ্যাঁ মেলায়? সে কি? আহা, এতে অবাক হবার কি আছে? আমি তোমাকে বলেছি না, আমার স্বপ্ন আমার চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি থাকবে। আজ আমি শাড়ি কিনবো, শাড়ি শাড়ি। আর খাবার? আজ রান্না করার সময় পাইনি, বলি চিড়ে মুড়ি খেয়ে নাও। হায় রে, তোমার সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। না না, কিছু একটা করতে হবে। এই সিন্দুক আমি লুকিয়ে রাখবো। এই তো, এইবার আর সিন্ধুকের সন্ধান পাবে না, আর শাড়িও কিনতে পারবে না। আমার নাম হলো গোপাল ভাঁড়, বুঝলে গিন্নি? না
না দাদা, না 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 না, এইটা ঠিক পছন্দ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ তাহলে এইটা নিন, এইটা মাত্র 30 করি। 30 কোটি? বাপরে বাপ, এত দাম? হ্যাঁ, তাই না তাই, আজকাল সব জিনিসপত্রের দাম এত বেশি না। দেখুন দাদা, এই 10টা শাড়ি নিলাম আপনার থেকে। হ্যাঁ, এইটার দামটা একটু কম আন দাদা। হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র আপনার জন্য 27 করি। ঠিক আছে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বলে এত দাম দিয়ে কিনছি। দিয়ে দিন। বেশ বেশ, তাহলে সব মিলিয়ে হলো 5 মোহর 4 কড়ি। এই যে এসে গেছেন দেখছি। তা আজ কটা শাড়ি কেনা হলো শুনি? ওই 11টার মতো কিনেছি, আর পুটির মাকে একটা কিনে দিয়েছি। হ্যাঁ, বলো কি গিন্নি? তা কত খরচা করে এলে? বেশি না, ওই 5 মোহর 4 কোড়ি। এই মরেছে। এই দেখো, খরচা শুনে আমার বুকের বাঁদিকটা কেমন আনচান করছে গিন্নি, কেমন ঢিপ ঢিপ করছে। বাবারে, এই মনে হয় হৃৎপিণ্ডটা বেরিয়ে এলো গিন্নি। তোমার সাথে ঢং, এখনো ঢিপ করার কিছুই হয়নি। আমি কাল সকালে আবার অন্য একটা শাড়ির দোকানে যাব। হ্যাঁ, শুনেছি ওখানে বেশ অনেক ভালো ভালো শাড়ি আছে গো। হ্যাঁ, তা তো যাবে। আমার একটা তেল কল আছে কিনা? ওসব আমি জানি না। হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে। থাক, জানি, আর বলতে হবে না। তোমার স্বপ্নের চক্করে আমি না ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখছি। এবার মোহর কোথায় পাবে গিন্নি? মোহর তো আমি লুকিয়ে রেখেছি। সে তুমি যাই বলো, আমি তো যাবই। হ্যাঁ, গিন্নি, মোহর তুমি পাচ্ছ না, বৃথাই যাবে তোমার সাজ। আরে, এই সিন্দুকটা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা, নিশ্চয়ই লুকিয়ে রেখেছো। ঠিক আছে, আমিও কম যাই না, ওই সিন্দুক আমি খুঁজে বের করবই। নিশ্চয় ঘর থেকে বের করে এখানেই কোথাও রেখেছে। এই যে যা ধরেছি। এই যে শোনো, তুমি গোপাল ভাঁড় হলে কি হবে, আমিও তোমার বউ। এই যে 10 মোহর নিয়ে চললাম দোকানে। না 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 না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কি ব্যাপার কি গোপাল, আজও তোমার মুখটা এরকম ঝুলে আছে কেন গো? আর কেন, ওই একই কারণ, শাড়ি। আহা, শাড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে। মস্করা করবেন না মন্ত্রী মশাই, এই অবস্থা না আপনার সাথেও হতে পারে। না 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 না, আমার ওসবের ভয় নেই। আমার গিন্নি বাড়ি থেকে বেরোতেই চায় না, সে আর শাড়ি কিনবে কি করে? তা গোপাল, ট্যাঙ্ক খালি হয়ে গেলে আবার আমার থেকে ধার নিতে পারো। হ্যাঁ, সুদ বেশি দিতে হবে না, মাত্র 10%। বাবা, আপনি আবার সুদের ব্যবসা ফেঁদে বসেছেন নাকি? বসিনি, তবে তুমি নিলে বসতে পারি, কারণ আমি জানি যে তোমার গিন্নি শাড়ি কিনেই সব উড়িয়ে দেবে, আর তোমার ধার শোধ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাবে। ধার 10% সুদ? ও, মাথায় একটা বুদ্ধি আসছে বলে মনে হচ্ছে।
এ কি গোপাল, তুমি তুমি দাঁড়িয়ে পড়লে কেন? মন্ত্রীমশাই, আপনার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। মানে মানে আমি আমি ধার নিতে চাই। তাই নাকি? বাবা 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 বাবা, বেশ বেশ, এই তো গোপাল আমার জালে পা দিচ্ছে। তা তা কত মোহর সুদ নিতে চাও গোপাল? ওই 200 সোনার মোহর। 200? এত মোহর? হ্যাঁ মন্ত্রীমশাই, অনেক শাড়ি কিনতে হবে তো। তা বেশ বেশ বেশ, আমি ধার দেব, কিন্তু কিন্তু ওই 10% সুদে, মনে থাকে যেন। মনে থাকবে মন্ত্রীমশাই, শুধু আমার বদলে আপনি আমার গিন্নির থেকে মাসের কিস্তি আদায় করবেন। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি 10 মাসের জন্য ধার দেব। মানে তুমি মোট 220 সোনার মোহর আমায় ফেরত দেবে। মানে প্রতি মাসে 22 মোহর, তাই তো? ঠিক আছে, তাহলে আজ রাজসভা শেষে চলে এসো আমার বাড়ি। ঠিক আছে মন্ত্রীমশাই। তাহলে গোপাল, মনে থাকবে তো মাসে 22 মোহর? মনে থাকবে মন্ত্রীমশাই। গোপাল, আমি জানি তুমি আমার মোহর ফেরত দিতে পারবে না, আর না পারলেই আমি তোমার ঘর বাড়ি জায়গা জমি সব বাজেয়াপ্ত করে নেব। মন্ত্রীমশাই কি ভেবে ধার দিয়েছেন সেসব আমি জানি, কিন্তু মন্ত্রীমশাই, আমার নাম গোপাল ভাঁড়। এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। কি এনেছো গো? তুমি বারবার বলতে না তোমার স্বপ্নের কথা। হ্যাঁ, আমার স্বপ্ন আমার চারদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। হ্যাঁ, সেই জন্যই তো তোমার নামে আমি 200 সোনার মোহর মন্ত্রী মশাইয়ের থেকে ধার নিয়ে এসেছি। এনা, এই দিয়ে তুমি একটা শাড়ির দোকান খুলতে পারো। শাড়ির দোকান? কিন্তু আমি তো শাড়ি কিনতে চাই। আরে শাড়ির দোকান খুলতে গেলে তো শাড়ি কিনতেই হবে গিন্নি, তারপর যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবে, আর তোমার চারিদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। এটা তুমি একদম ঠিক বলেছো গো। ঠিক আছে, আমি শাড়ির দোকানই খুলবো। হ্যাঁ, শুধু মাসে মাসে মন্ত্রী মশাইকে 22টা করে সোনার মোহর দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই যতগুলো শাড়ি বিক্রি হবে না, তার থেকে দিয়ে দেবো কোন। হ্যাঁ, বেশ বেশ, এই তো বুঝে গেছে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে শাড়িগুলো কিনে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই 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 যাই, কি মজা! শাড়ি কিনবো, শাড়ি কিনবো, শাড়ি কিনবো। গিন্নি, এবার শুধু দেখতে থাকো কত ধানে কত চাল। বাহ 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 বাহ, এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। চারিদিকে শাড়ি শাড়ি। এই যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবো। এই এসো এসো পুটির মা, এসো দেখো আমার শাড়ির দোকান কেমন হয়েছে। বাহ বাহ, বেশ ভালো তো। বাহ বাবা বাবা বাহ, এইটা দেখো দেখো দেখো, আমার গায়ে কি সুন্দর লাগছে। বাহ, বেশ ভালো লাগছে তো। তা শাড়ি কিছু বিক্রি হলো? হয়েছে একটা, সে হোক চাই নাই হোক, আমি যে এত শাড়ি দিয়ে আবৃত হয়ে আছি না, এইটাই বেশ ভালো লাগছে গো। 1 মাস পরে কিন্তু আর ভালো লাগবে না। চুপ করো তো, 1 মাস কাটুক আগে। হ্যাঁ,
গোপাল, ও গোপাল। এই যে মন্ত্রী মশাই এসে গেছেন। আসবো না, 1 মাস হয়ে গেল, আমার প্রথম কিস্তিটা দাও। সে তো আপনি আমার গিন্নির কাছ থেকে নেবেন মন্ত্রী মশাই। গিন্নি, বলি ও গিন্নি। একটা খারাপ খবর আছে মন্ত্রী মশাই, বলি 22 মোহর তো হচ্ছে না, মেরে কেটে মাত্র 11 মোহর হয়েছে। হ্যাঁ, সে কি কিস্তিতে ফাঁকি? না 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 না, এই জিনিস তো ক্ষমা করা যায় না। না মন্ত্রী মশাই, এই পরের মাসে আসুন না, আমি 2 মাসের একসাথে দিয়ে দেব, কথা দিচ্ছি। বেশ, শুধু তোমার কথায় রাজি হলাম গোপাল গিন্নি, কিন্তু পরের মাসে না পেলে আমি তোমাদের এই বাড়ি বাজেয়াপ্ত করব, এই বলে দিলাম। দেখলে তো গিন্নি, আমি বারবার বলেছিলাম শাড়ি বেচার দিকে মন দাও। মস্ত বড় ভুল হয়ে গেছে গো, এবার কি করি? তুমি একটা ভালো খদ্দের ধরে দিচ্ছে গিন্নি। মন্ত্রী মশাইয়ের গিন্নির শাড়ির খুব শখ, কিন্তু বেচারি ঘর থেকে বেরোতে পারে না। তুমি দুপুরে একবার তার কাছে যাও, 10 শাড়ি নিয়ে যাও। ঠিক বলেছো, আমি আজই যাবো। হ্যাঁ, শুধু মন্ত্রী গিন্নিকে এটা বলো, এসো এসো গোপাল গিন্নি, বলি কতদিন পরে তোমার সাথে দেখা, বাড়ি থেকে তো আর বেরোনোই হয় না। এসো এসো এসো। এই সেই জন্যই তো আমি এলাম। হ্যাঁ, আসলে আমি একটা নতুন শাড়ির দোকান করেছি, তাই ভাবলাম আপনার কাছে কয়েকটা শাড়ি নিয়ে যাই। শাড়ি? বাহ, কতদিন কিনিনি। কই 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 কই, দেখাও দেখাও, শাড়ি দেখাও। এই এই দেখুন দেখুন,